তেমন বড় হয় নাই। হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, বাট আমার আজকের এই ভিডিওটা যখন করেছি তখন কিন্তু ঝড় বৃষ্টি ছিল না, অনেক রোদ ছিল। আজকের ভিডিওটা বাজার গোছাচ্ছি সেখান থেকেই শুরু করেছি। শুক্রবারের ভিডিও তো, দুপুরে রান্না করতে আসছি, সেই সাথে রান্নার পাশাপাশি কি কি কাজকর্ম করছি সেটাও দেখাচ্ছি। শুরুতে এখানে আমি আম ভর্তা করব। কাঁচা আম এনেছে আচার দেওয়ার জন্য, সেই সাথে কিছু পেঁয়াজ এনেছে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য, আর অল্প কিছু কাঁচা বাজার। তো কাজের ফাঁকে ফাঁকেই সব কিছু গুছিয়ে নিচ্ছি। শুরুতে আমি আমের ভর্তা করব বলে আম ছিলে নিয়েছি, আর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখা যায় সকাল থেকে প্রচুর কাজকর্ম ঘরে থাকে, তো সব কিছু আর ভিডিওতে তুলে ধরতে পারি না। একে তো সকালবেলা মুডটা অনেক অফ থাকে, তাই ক্যামেরা করার মতো মন মানসিকতা থাকে না। সেজন্য আমি বেসিক্যালি সবসময় দেখা যায় যে দুপুর থেকেই বেশিরভাগ ভিডিও আর কি শুরু করি রান্নাঘর থেকে। রান্নাঘরে যখন রান্নাবান্না শুরু করি, সেই সাথে আদার্স যে কাজকর্মগুলো করা আরম্ভ করি, তখন হঠাৎ মনে হয় যে এগুলো তো ক্যামেরায় তুলে ধরতে পারি, তাহলে তো পরবর্তী ভিডিওতে শেয়ার করতে পারবো। আর যদি ভিডিও নাই করি তাহলে আমি আমার অডিয়েন্সদের জন্য কি দেখাবো। সো সেই জন্য আর কি ভিডিও দুপুর থেকেই বেশিরভাগ সময় করা হয়। তো আজকের ভিডিওটা দুপুরে রান্নাবান্না করতে এসেছি, সেই ফাঁকে আর কি কি কাজ করছি সেটাই দেখাচ্ছি। তো আমটাকে আমি গ্রেট করে নিচ্ছি, আর আমটা গ্রেট করার সময় যখন ওই ঘষতেছিলাম না, তখন আমার আঙ্গুলের এক জায়গায় একটু ঘষা লেগে চামড়া উঠে গেছে, আবার রক্ত বের হয়েছে। তো এই আমটা মাখতে গিয়ে বেশ জ্বালা করছে। তো একটু রসালো করেছি, পানি দিয়েছি মাখার সময়, তাই খেতে বেশ ভালো লেগেছে এই কাঁচা আমের ভর্তা। বলেছিলাম না যে পেঁয়াজ এনেছে, এই সেই পেঁয়াজগুলোকে আনার পর এভাবে ফ্লোরে ছড়িয়ে রেখেছিলাম, কারণ অনেকক্ষণ আগেই এনেছে। এরই মধ্যে দেখা যায় যে ফ্লোর থেকে তাপ উঠে একটু ভিজে গিয়েছে। আমাদের বাসায় গরমে এতটাই খারাপ অবস্থা যে দেখা যায় যে ছাদ গরম হয়ে যায় আগুনের মতো, আর সেই ছাদের তাপে বাসার সব জিনিসপত্র, বিছানা পাতি, এমনকি ফ্লোরটাও কিন্তু গরম হয়ে যায়। ফ্লোরে যদি কেউ বসে তাহলে দেখা যায় যে ফ্লোর থেকে তাপ উঠতেছে। তো পেঁয়াজগুলো রেখেছিলাম, তো এরই মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে দেখা গেল যে পেঁয়াজগুলো কেমন যেন গরম হয়ে গিয়েছে। তো পেঁয়াজ সংরক্ষণ করি বরাবরের মতোই আমি এই যে এইরকম নেটের ব্যাগের মধ্যে। তো খুব বেশি পেঁয়াজ আনা হয় নাই, সুবিধা মতো আর কি। পেঁয়াজ যখন চোখের সামনে ভালো পড়ে তখন নিয়ে আসে, তো অল্প অল্প করে এভাবে জালি ব্যাগের মধ্যে সারা বছরের জন্য পেঁয়াজ সংরক্ষণ করে রাখি। হচ্ছে আমাদের কিচেনের সাথেই ছোট একটা রুম, তো এখানে আমি এই হ্যাঙ্গিংটা করে নিয়েছি, এতে অন্যান্য জিনিসও রাখি। আর পেঁয়াজ যখন সংরক্ষণ করি এই নেটের ব্যাগগুলোতে, তখন এভাবে আর কি টানিয়ে রাখি। এতে করে পেঁয়াজ সারা বছর একদম অনেক ভালো থাকে, ফ্রেশ থাকে, তেমন একটা নষ্ট হয় না। তো আরও অনেক পেঁয়াজই আনবো সুযোগ সুবিধা মতো। তো এই যে এই পেঁয়াজগুলো আর কি আমার হাজব্যান্ড যখন জুমার নামাজ পড়তে গিয়েছিল মসজিদের পাশে, তখন অনেক ধরনের ভ্যান বসে থাকে, তো যখনই যেটা মনে হয় যে নেওয়া উচিত সেটা আর কি নিয়ে আসে। পেঁয়াজ, রসুন, আদা, এই আর কি একটু ভালো দামেও পাওয়া যায়। তো একদম বাছা পেঁয়াজ নিয়ে আসছে, তো সেই পেঁয়াজগুলো সংরক্ষণ করেছি। এছাড়াও অন্য সময় কিছু পেঁয়াজ এনেছিল, সেগুলো আমি সংরক্ষণ করে রেখেছি অন্য জায়গায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি রান্নায় চলে আসছি। আজকের রান্নাগুলো খুবই এলোমেলোভাবে আপনাদেরকে দেখাবো, কারণ আমি এই রান্নাঘরে ঢোকার পর অনেক ধরনের কাজ করি। তো দেখা যায় যে বারবার ক্যামেরা করাটা খুব বেশি অসুবিধা হয়ে যায়। আর এত বেশি এক নাগাড়ে ক্যামেরা আর কি মোবাইলটা চালু রাখলে মোবাইলটা অনেক বেশি গরম হয়ে যায়। তাই মনে করি যতটুকু ক্যাপচার করলে ভিডিওটা সুন্দরভাবে এডিট করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারবো ততটুকুই নিয়ে থাকি। তো ওইদিকে কিন্তু ডাল বাগার হয়ে গিয়েছে, আর কাতল মাছ রান্না করব সেটা একটু মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি অপর চুলায়। আর এই চুলায় আমি ডাল বাগার করেছি প্রথমে এই কড়াইটাতে, তারপরে হচ্ছে একটা ভাজি করেছি, সেটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি, খুবই অল্প পরিমাণ ঢ্যাঁড়স ভাজি। আমার ছোট ছেলে আদিয়ানের জন্য করলা ভাজি খাবে না,
তাই আদির জন্য একটু ঢেঁড়স ভাজি করে নিয়েছি। তারপরে হচ্ছে একই কড়াইতে আমি করলা ভাজি করে নিচ্ছি। এই সামারে গরমে আমাদের বাসায় প্রায় প্রতিদিনই করলা ভাজি, ঢেঁড়স ভাজি কিংবা চিচিঙ্গা ভাজি, সবুজ যে সবজিগুলো আছে সেই সবজি ভাজিটা করা হয়ে থাকে। এটা খুবই পছন্দ করি আমরা সবাই। তো করলা ভাজি হয়ে গিয়েছে আর ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, আমি আসলে ফাঁকে ফাঁকেই এইগুলো করে নিচ্ছি। আর মাছ ভাজতে দিয়েছিলাম না, সেটা আমি নামিয়ে ওই চুলাতে এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। একটু টমেটো দিয়েছি পেঁয়াজের সাথে, পেঁয়াজ আর টমেটো তেলের মধ্যে ভেজে তারপরে হচ্ছে এই মশলাগুলো দিচ্ছি। যেহেতু প্রথমে কাতল মাছগুলোকে ভেজে নিয়েছি, তাই এই রান্নাটা করতে তেমন একটা দেরি হবে না। এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি, পরে ওই ভাজা মাছটা দিয়ে জাস্ট একটু ঝোল দিয়ে দিলেই কিন্তু মাছ রান্না হয়ে যাবে। এদিকের চুলায় আমি চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি। চিচিঙ্গা ভাজিতে আমি তেমন একটা মশলা ব্যবহার করি না, জাস্ট পেঁয়াজ ভেজে দেন আমি ওই যে কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি তেলের উপর। একটু তেজপাতা কিন্তু ব্যবহার করি। এই পর্যায়ে চাইলে একটা ডিম দেওয়া যেতে পারে, এতে করে কিন্তু চিচিঙ্গা ভাজিটা বেশ মজা লাগে। আবার চাইলে একটু হলুদও দেওয়া যেতে পারে, তাহলে কালারটা একটু হলদেটে হয়। তবে আমার কাছে চিচিঙ্গাটা সবুজ থাকলেই ভালো লাগে, সবুজ ভাজিটা খেতেই কিন্তু অনেক পছন্দ। তো এই তো 3 ধরনের ভাজি আইটেম আজকে রান্নায় হয়ে গিয়েছে। আর এই ভিডিওটা যখন অনেক গরম ছিল তখনকারই করা, সো এই ধরনের খাবারই কিন্তু গরমের মধ্যে খেতে ভালো লাগে। আমার ক্ষেত্রে সবসময় যেটা দেখা যায়, ভিডিও করার সাথে সাথে ভিডিওগুলো পাবলিশ করতে পারি না, কারণ এই ভিডিওগুলো পাবলিশ করতে হলে অনেক নিয়ম কানুন আছে, এডিটিং আছে, তো সব কিছু করা হয়ে ওঠে না। যেহেতু আমার 2টা চ্যানেল, মেইন চ্যানেলেও আমার কাজ করতে হয়, রেগুলার অ্যাক্টিভ থাকতে হয়, এই চ্যানেলটাতেও মাঝে মাঝে আমি আর কি ভিডিওগুলো শেয়ার করি। সো দেখা যায় আর কি সময় মতো আর কি ভিডিও দিতে পারি না। যেমন এখন ঝড় বৃষ্টি চলছে, বাট আবার আজকের এই ভিডিওটা কিন্তু যখন অনেক গরম ছিল তখনকার, তাই দেখা যাচ্ছে আজকের ওয়েদারের সাথে ভিডিওর ওয়েদারটা ঠিক ম্যাচ করছে না। তো যাই হোক, দুপুরে রান্না বান্না সেরে কাজকর্ম সেরে তো দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর একটু আগেই আজকে ছাদে উঠেছি, কেননা ইদানিং আমি ছাদে একদমই উঠি না। তো আগের দিন রাতে কিন্তু বৃষ্টি হয়েছে ভেবেছিলাম যে গরমটা কমবে, বাট গরম তেমন কমে নাই, তবে তাপমাত্রা তো কমেছে। এসে আমি আর কি প্রথমে এই আম গাছটার আমগুলো দেখতেছিলাম যে কতটুকু বড় হয়েছে। অনেক দিন পরে একটু আগেই ছাদে উঠেছি, কারণ ছাদে কিছু কাজ করব আজকে। অনেক দিন থেকে ট্রাই করছি ছাদে কিছু গাছ লাগাবো। সো আজকে একটু আগেই বেলা থাকতেই কিন্তু ছাদে উঠেছি। এখনও কিন্তু সূর্য ডুবে নাই, ওই যে সূর্যটা দেখা যাচ্ছে, আর সূর্যের পাশে মেঘ জমে আছে মনে হচ্ছে, আসলে কিন্তু তা না, ক্যামেরাতে এরকম মনে হচ্ছে। তো এই যে আবার এদিকে কাপড় চোপড়ও আছে, এগুলো আর কি ঘরে নিয়ে যাব। তার আগে আমি কিছু গাছ লাগাবো। বাসায় খাওয়ার জন্য যে পুঁই শাক আনা হয়, সেই পুঁই শাকের নিচের অংশ যেগুলো গোড়া আর কি শিকড় সহ থাকে, সেগুলো রেখে দিয়েছিলাম। তো আমি ছাদে যখনই আর কি পুঁই শাক করি, ওই গোড়া দিয়েই করি আর কি। বাসায় খাওয়ার জন্য যে পুঁই শাকগুলো আনে সেই গোড়া থেকেই পুঁই শাকের গাছগুলা করি। তো দেখা যায় যখন এই পুঁই শাকের গোড়াগুলা লাগানো হয়, আস্তে আস্তে সুন্দর মতো তাজা হয়ে যায়, নতুন পাতা ছাড়ে, এগুলো বড় হয়ে আবার বীজ হয়। ওই বীজ পড়ে আবার নিজেই ছাদে অনেক পুঁই শাক গাছ হয়। গত বছরও হয়েছিল, এবছর আর নাই, সব একদম গত বছর আর কি তুলে ফেলে দিয়েছিলাম, কারণ অনেক বেশি আবর্জনা হয়ে গিয়েছিল। তো সেজন্য দেখতে পাচ্ছি এই বছর আর পুঁই শাকের চারা টারা নাই, তাই পুঁই শাক এনেছিল যে সেই গোড়াগুলা রেখে দিয়েছিলাম লাগানোর জন্য। আর কিছু বীজ নিয়ে আসছি, এই বীজগুলা লাগাবো। এখানে অনেক রকমের বীজ আছে, এগুলো এই বছরের বীজ না, গত বছরের বীজ। তো পুরাতন বীজ লাগাচ্ছি, বাট হবে কি না সেটা আমি শিওর না। যদি হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এখন যেহেতু প্রচুর রৌদ্র, তো ভেবেছি যে রৌদ্রের মধ্যেই কিন্তু চারা হবে হয়তো, তো জানি না। আবার 2-1 দিন ধরে বৃষ্টিও হচ্ছে রাতের বেলা। ওই বীজগুলো দেওয়ার পর খালি যে টবগুলা ছিল সব জায়গায় কিন্তু বীজ দিয়েছি, তো দেখাই নাই। আর এখন বাসায় চলে যাচ্ছি, যাওয়ার পথে এই গাছ থেকে পাকা মরিচগুলো তুলে নিচ্ছি।
সন্ধ্যার পরপরই আমার ছোট ছেলে বায়না করতেছে বাইরে কোথাও যাবে। একবার আমাকে রিকোয়েস্ট করতেছে আর একবার ওর বাবাকে রিকোয়েস্ট করতেছে। তো আমরা বাইরে বের হয়েছি। তো দেখা যায় রাতের বেলা বাইরে বের হলে রাতের ডিনারটা কোথাও না কোথাও করেই আসা হয়। তো সেজন্যই ভাবলাম যে আমরা পুরান ঢাকায় চলে যাই। সো আমরা পুরান ঢাকার নাজিরা বাজার হানিফের বিরিয়ানি খেতে চলে গেলাম। আমরা মোড়েই নেমে গিয়েছিলাম গাড়ি থেকে, হাঁটতে হাঁটতে আর কি যাব, কারণ এই রাস্তাটা এত বেশি গ্যাদারিং, দুই পাশে কেবল খাবারের হোটেল। সো ওখানে যাওয়ার আগেই এই বিউটি লাচ্ছিটা পড়ে। তো আমরা 4 জন ঢুকে গিয়েছি বিউটি লাচ্ছি খাওয়ার জন্য। তো গিয়ে যে টেবিল ফাঁকা পেয়েছি তা না, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেন টেবিল ফাঁকা হয়েছে পরে আমরা আর কি বসেছি। তো বিউটি লাচ্ছি আমরা খাচ্ছি। আমার ছোট ছেলে তো অনেক পছন্দ করেছে, একটা খাওয়ার পর আরেকটা নিয়েছে। এর আগে ওরা এখানে আসে নাই, আমরা দুইজন এসেছি আগে, খেয়েছি। তো এই প্রথম আর কি 2 ছেলেকে নিয়ে আসছি এখানে খাবার খাওয়ার জন্য। তো লাচ্ছি খেতে খেতে এখানে দেখতে পাচ্ছি আর কি কীভাবে উনি লাচ্ছিটা বানাচ্ছে। ওই যে দই, সারি সারি দই আর কি সাজিয়ে রেখেছে, আবার অনেক ধরনের সিরাপ অ্যাড করে ঘুটনি দিয়ে ঘোটে দেন আর কি আমাদেরকে এই লাচ্ছিটা দিয়ে থাকে। এটা আবার বিরিয়ানিও পাওয়া যায়। তো আমরা লাচ্ছি খেয়ে আবার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। দুই পাশে কেবল খাবারের দোকান, সারি সারি খাবারের দোকান। কোত্থেকে যে এত মানুষ এই জায়গায় আসে খাওয়ার জন্য। এই যে গরম পড়েছে তারপরেও আমাদেরকে কেউ থামাতে পারছে না, আমরা খাওয়ার পিছনেই কিন্তু ঘুরছি। হানিফের বিরিয়ানি ঘরের সামনে এই গেটের আর কি মেন গেটে মানুষের যে ভিড় দেখতে পেয়েছেন, এটা কিন্তু নতুন কিছু না। যখন আসবেন তখনই এই অবস্থা দেখবেন, একদম কানায় কানায় মানুষে পূর্ণ। এর আগে আমার 2 ছেলেকে একবার নিয়ে আসছিলাম, বাট হানিফের বিরিয়ানি খেতে পারি নাই, এতটা মানুষ ছিল, ঢুকার মতোই অবস্থা ছিল না। তো আমরা সেদিন আর কি চলে গিয়েছিলাম। তো 2 ছেলেকে বললাম যে তোদেরকে খাওয়াইতে পারলাম না এখানকার বিরিয়ানি। তো আমার ছোট ছেলে বলে যে এখানকার বিরিয়ানিতে কি মধু আছে। তো আমার হাজব্যান্ড আবার বলতেছে যে খাওয়ার পরই বুঝতে পারবা যে কি মধু আছে। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকেছি। ঢুকে আসলে দাঁড়ায় থাকার মতো অবস্থা না, প্রতিটা টেবিল একদম কানায় কানায় পূর্ণ। এখানে দেখা যায় ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই আসতেছে বিরিয়ানি খেতে। আর আমরা পরিবারের সবাই কিন্তু বিরিয়ানি অনেক পছন্দ করি, বিশেষ করে এখানকার বিরিয়ানি তো আমাদের অনেক পছন্দ। দেখতে পাচ্ছেন দলে দলে মানুষ, কি অবাক কাণ্ড তাই না? প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা টেবিল আমরা পেয়েছি। প্রত্যেকটা মানুষই কিন্তু এসে এখানে টেবিলের কাছে দাঁড়ায় থাকে চেয়ার ধরে, কে উঠবে আর ধাপ করে বসে পড়বে আর কি, এই অবস্থা। তো যাই হোক, অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থেকে এই টেবিলটা পেয়েছি, তারও অনেকক্ষণ পর এই খাবার সার্ভ আছে। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এখানে বিরিয়ানি খাওয়ার জন্য মানুষ এত হুমড়ি খেয়ে কেন পড়ে, অন্য জায়গায় তো খেতে পারে। বাট যারা বিরিয়ানি লাভার্স আছেন ওনারা যদি একবার এসে এখানে খান তাহলে কিন্তু ডিফারেন্টটা বুঝতে পারবেন। এখানকার বিরিয়ানি কিন্তু অনেক মজা। আমি কখনো কিন্তু এত পরিমাণে খাবার খাই না, বাট এখানে আসলে যে পরিমাণ আমাকে দেওয়া হয় আলহামদুলিল্লাহ পুরাটাই খেতে পারি। আর আমরা সবাই কিন্তু পরিবারের সবাই বিরিয়ানিটা অনেক পছন্দ করি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে আবারও সেই মেইন দরজার ঠেলাঠেলি করে রাস্তায় বের হয়ে গেলাম। এই রাস্তাটা ধরে হেঁটেই আবার গাড়িতে উঠেছি। তো এখন পর্যন্ত আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা লাইক দেননি, ভুলে গিয়েছেন লাইক দিতে, প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে, যদি আমার ভিডিও, কথা, কাজকর্ম ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।